স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটি একটি কর্মসংস্থান পত্রিকা। এই কর্মসংস্থান পত্রিকায় আজকে আমরা রেলের এনটিপিসি পরীক্ষার প্র্যাকটিস সেটটা সম্পন্ন করব। এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন রেল এক্সাম, রেলের এনটিপিসি, অর্থাৎ রেলের এনটিপিসি পরীক্ষা গত 5 জুন থেকে কিন্তু শুরু হয়েছে, চলবে 23শে জুন পর্যন্ত। 5 জুন থেকে 23শে জুন পর্যন্ত এই পরীক্ষা এখনও পর্যন্ত যাদের পরীক্ষা হয়নি তাদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে এই প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই তোমরা দেখতে থাকো আর এডুকেশন স্কুল। চলো সরাসরি আমরা রেল এনটিপিসি পরীক্ষার এই প্র্যাকটিস সেটটা কেমন হতে চলেছে। তবে প্রতিদিনের মতো আজকেও আমরা এই যে প্র্যাকটিস সেটটা শুরু করব, তবে তার আগে এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা একটু পড়ে নেব, কারণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিছু জানা বোঝার দরকার আছে। তাই এখানে এই কলমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা জুম করে বড় করে নিই এবং এখানে কি লেখা আছে সেটা আমরা দেখি। তো দেখো এখানে আমরা প্রথমেই দেখছি রেলের এনটিপিসি লেখা পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ। এখানে লেখা আছে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেন্স ক্লার্ক পদে 3,445টি শূন্যপদ। আর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে গ্র্যাজুয়েট যোগ্যতার গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট টাইপিস্ট ও সিনিয়র ক্লার্ক টাইপিস্ট পদে 8,113টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে। এই পদে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হবে 5 জুন থেকে 23শে জুন পর্যন্ত। দুই ক্ষেত্রেই প্রথমে পর্যায়ে কম্পিউটার বেসড টেস্টে 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। অঙ্ক থাকবে 30 নম্বর, আমরা একটু উপরের দিকে তুলে নিলাম। অঙ্কে থাকবে 30 নম্বর, দুয়ে জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিংয়ে থাকবে 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 নম্বর, অর্থাৎ অঙ্কে 30 আর রিজনিংয়ে 30, 60। আর এই যে জেনারেল অ্যাওয়ারনেস, এই জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে কিন্তু 40। তাহলে মোট 100টা প্রশ্ন হয়ে গেল। 100 নম্বর হলে 100টি প্রশ্ন 100 নম্বর। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে। তোমরা বুঝতেই পারছো সময় থাকবে মোট 1.5 ঘন্টা। এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। এখানে কিন্তু একটা কথা, তোমরা কোনো জেনে বুঝে কেউ ভুল করবে না, কারণ যে প্রশ্ন তোমরা পারবে না সে প্রশ্ন তোমরা ছেড়ে দেবে, কিন্তু ভুল প্রশ্ন উত্তর করবে না, কারণ 1 নম্বর 3টি প্রশ্ন ভুলের জন্য 1 নম্বর কাটা যায়। চাকরি পরীক্ষায় 0.5ও গুরুত্বপূর্ণ, 0.2ও গুরুত্বপূর্ণ। 0.2 এর হেরফেরের জন্য কিন্তু তোমরা অনেকেই চাকরি পাও না। তাই বারবার করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, কোনো ভুল প্রশ্ন উত্তর দিয়ে নাম্বার কাটা বৃথা এই চেষ্টা করবে না। প্রশ্ন হবে বাংলায়। এই পরীক্ষা ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই 50টি প্রশ্ন তৈরি করছেন চাকরি পরীক্ষা বিশেষজ্ঞ দীপক চৌধুরী। তো চলো আমরা দেখি আজকের প্রশ্ন কী আছে। তো প্রথম প্রশ্ন আমরা দেখব, তার জন্য প্রশ্নটা একটু বাম দিকে সরিয়ে আনবো। তো আমরা একের দাগের প্রথম প্রশ্ন দেখব। এখানে দেখো পরিষ্কার লেখা আছে রেলের এনটিপিসি। এখানে আমরা একের দাগের প্রশ্ন দেখব, কনিষ্কের শাসনকালে কোথায় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? কাঠমান্ডু, কলিঙ্গ, কাশ্মীর, মগধ। তো এখানে খুব সুন্দর একটা প্রশ্ন হয়েছে, কনিষ্কের শাসনকালে কোথায় বৌদ্ধ সম্মেলন গঠিত হয়েছিল? আগে আমাদের জানতে হবে 4টে বৌদ্ধ সম্মেলন ছিল। এই 4টি বৌদ্ধ সম্মেলন সম্পর্কে আগে আমাদের জানতে হবে। তারপরে এই কনিষ্কের শাসনকালে কোথায় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেটা আমরা তোমাদেরকে বলে দিতে পারবো। তো আমাদের 4টে বৌদ্ধ সম্মেলন সম্পর্কে আগে আমাদের জানা বোঝার দরকার আছে। তা চলুন আমরা একটা পিডিএফ দেখি, সেখানে 4টে বৌদ্ধ সম্মেলন আমাদের কীভাবে সাজানো আছে। এই 4টি বৌদ্ধ সম্মেলন ডিটেলসটা জানলে তুমি কিন্তু এই যে একের দাগের প্রশ্নে যে প্রশ্নটা পড়েছে তার অন্যরকম প্রশ্ন পড়তে পারে। তাই তুমি সেটাকে কীভাবে সমাধান করবে সেটার জন্য আমরা এই পিডিএফটা দেখব। চলো আমরা পিডিএফটা দেখে নিই। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে বৌদ্ধ সম্মেলন বা সঙ্গীতি। এখানে বৌদ্ধ সম্মেলন সমূহ প্রথমে দেখতে পাচ্ছ, প্রথম কলমে আছে বৌদ্ধ সম্মেলন সমূহ। তারপরে আছে দেখো বিষয়, তারপরে আছে তথ্য, তারপরে বিশেষ তথ্য। তো এর মধ্যে আমরা প্রথম যে সম্মেলন সেটা প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল, সালটা ছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। স্থান ছিল কোথায়? রাজগৃহে। প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল কিন্তু রাজগৃহে। সভাপতি কে করেছিলেন? মহাকাশ্যপ। তো এর মহাকাশ্যপ সভাপতিত্ব করেছিলেন। যার আমলে হয়েছিল, অর্থাৎ সেই সময়ের রাজা কে ছিলেন? অজাতশত্রু। এখানে বলতে পারে সে কার রাজত্বকালে হয়েছিল, অথবা পৃষ্ঠপোষকতার কথাও বলতে পারে। তাহলে যার আমলে হয়েছিল সেটা হচ্ছে অজাতশত্রু। যদি পৃষ্ঠপোষকতা বলে তাও অজাতশত্রুটা দিতে হবে। এখন প্রথম বৌদ্ধ সম্মেলন সম্পর্কে আমরা জানলাম। এখানে বিশেষ তথ্য হিসেবে আছে বুদ্ধের বাণীগুলি বিনয় পিটক ও সূত্র পিটকে সংকলিত হয়। এবারে আমরা দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে চলে যাব। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন সালটা ছিল 383 খ্রিস্টপূর্বাব্দে। আর স্থান ছিল হচ্ছে বৈশালী। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কিন্তু বৈশালীতে। সভাপতিত্ব করেন কে? এখানে সাবাকামি সভাপতি করেছিলেন। আর যার আমলে হয়েছিল, অর্থাৎ পৃষ্ঠপোষকতা বা যার রাজত্বকালে হয়েছিল সেটা হচ্ছে কালাশোক।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। কালাশকের সময় কিন্তু দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল, আর সেটা ছিল বৈশালীতে। আমরা এবারে তৃতীয় বৌদ্ধ সম্মেলন দেখব। তৃতীয় বৌদ্ধ সম্মেলনে কী আছে? তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কিন্তু সালটা ছিল 250 খ্রিস্টপূর্বাব্দে, আর স্থান ছিল কোথায়? স্থান ছিল পাটলিপুত্র। ভালো করে তোমরা বুঝবে, কারণ এর পরে প্রশ্ন আসলে তুমি কিন্তু সেটাও করতে পারবে। সভাপতি কে ছিলেন? এটা উপগুপ্ত। আর যার আমলে হয়েছিল, অর্থাৎ পৃষ্ঠপোষকতা বা যার রাজত্বকালে হয়েছিল সেটা হচ্ছে অশোক। অশোকের রাজত্বকালে কিন্তু এই তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। তাহলে এখানে যদি তোমার চতুর্থ বৌদ্ধ সম্মেলন দিয়েছে, তো আমরা এবার চতুর্থ বৌদ্ধ সম্মেলনে যাব। দেখো চতুর্থ বৌদ্ধ সম্মেলন, এবার চতুর্থ বৌদ্ধ সম্মেলন হিসেবে সাল ছিল 72 খ্রিস্টাব্দে। আগে কিন্তু ছিল খ্রিস্টপূর্বাব্দে, আর এবার কিন্তু 72 খ্রিস্টাব্দে। তাহলে 72 খ্রিস্টাব্দ আসছে কোথার থেকে? তোমরা অবশ্যই জানো, ইতিহাস সম্পর্কে তোমরা জানো। তাহলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন আসছে 72 খ্রিস্টাব্দে। আর এখানে স্থান হচ্ছে কাশ্মীর, মতান্তরের জলন্ধার, অর্থাৎ কাশ্মীরে কিন্তু এটা চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। আর সভাপতি কে ছিলেন? সভাপতি করেছিলেন বসু মিত্র। আর যার আমলে হয়েছিল সে হচ্ছে কনিষ্ক। দেখো কনিষ্কর আমলে কিন্তু এই চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। তোমার প্রশ্নে কিন্তু বলেছে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল, তাহলে তুমি পাচ্ছ কি? চতুর্থ বৌদ্ধ সম্মেলনের স্থান হচ্ছে কাশ্মীর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি বলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল, তাহলে তোমাকে বলতে হবে কনিষ্ক। কনিষ্ক রাজত্বকালের সময় চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। যদি সভাপতি কে করেছিল? বসুমিত্র। আর ঠিক তৃতীয় বৌদ্ধ সম্মেলনে যদি বলে সভাপতি কে করেছিল? উপগুপ্ত। আর কার আমলে হয়েছিল? অশোকের আমলে। সম্মেলন 250 খ্রিস্টাব্দে হয়েছিল, খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, আর এটা চতুর্থ বৌদ্ধ সম্মেলন হচ্ছে 72 খ্রিস্টাব্দে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কিন্তু 4টি বৌদ্ধ সম্মেলন সম্পর্কে তোমাদের কিন্তু একদম ডিটেলস তথ্য জানিয়ে দিলাম। তোমরা যদি পিডিএফটা চাও তাহলে অবশ্যই ফোন করতে পারো 85 309 82 506 এই নাম্বারে। তো চলো আমরা মূল প্রশ্নে চলে যাই। তো দেখো মূল প্রশ্নে আমরা চলে এলাম। এখানে আছে, এখানে যেটা আছে কনিষ্কের শাসনকাল কোথায় কনিষ্কের শাসনকালে কোথায় বৌদ্ধ সম্মেলন গঠিত হয়েছে, অনুষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে কাশ্মীর। বৌদ্ধ সম্মেলন কনিষ্কের শাসনকালে কিন্তু চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল, আর সেটা হয়েছিল কোথায়? কাশ্মীরে। তোমাদেরকে কিন্তু ডিটেলসে বলে দিলাম। 2 নম্বর প্রশ্ন আমরা দেখব। 2 নম্বর প্রশ্ন আছে স্থানীয় ঝড় নর্থ ওয়েস্টার বা নর্থ ওয়েস্টার কোথায় দেখা যায়? নর্থ ওয়েস্টার বা নর্থ ওয়েস্টার কোথায় দেখা যায়? রাজস্থান, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম। তো এখানে দেখো আমরা এই যে স্থানীয় ঝড় সম্পর্কে কিছু দেখব। তো আমরা একটা পিডিএফ দেখব যাতে স্থানীয় ঝড় আছে। চলো স্থানীয় ঝড় সম্বন্ধে একটা পিডিএফটা দেখে নিই তোমাদের। স্থানীয় বায়ুর তালিকা, আমরা একটা তালিকা তৈরি করেছি। দেখো স্থানীয় বায়ু প্রকৃতি অঞ্চল, এখানে কালবৈশাখী উষ্ণ আর্দ্র প্রকৃতিতে হয়, আর এটা হচ্ছে পূর্ব ভারত ও বাংলাদেশে হয় কালবৈশাখী। এখানে বলছে আধি, আধি কোথায় হয়? আধি হয় হচ্ছে উত্তর পূর্ব ভারতের সমভূমি অঞ্চলে। লু হয় উত্তর পশ্চিম ভারতে। ফন হয় ইউরোপের রাইন উপত্যকায়। তারপর দেখো চিনুক, এই চিনুক হয় হচ্ছে রকি পার্বত্য অঞ্চলে। খামোসিন, এটা হয় ইজিপ্টে। তারপর দেখো সিরক্ক, সিরক্ক হয় সাহারা থেকে মধ্য ভূমধ্যসাগরের দিকে। তারপরে হারমাট্টন, হারমাট্টন হয় হচ্ছে পশ্চিম আফ্রিকার মধ্যভাগ থেকে বাইরের দিকে। আর মিস্ট্রাল, এই ঝড়টা হয় কিন্তু আলপাস পর্বত থেকে ফ্রান্সের দিকে। তারপরে দেখো পম্পেরো, পম্পেরো হয় আন্দিজ পার্বত্য অঞ্চলে। সোলানো, এটা হয় সাহারা থেকে লাইবেরিয়ার দিকে। তারপর দেখো বোড়া, বোড়া হয় হাঙ্গেরির বহির্ভাগ থেকে ইতালির দিকে। পুনাস আন্দিজ পর্বতে। ব্লিজার্ড তুন্দ্রা অঞ্চলে। তারপর দেখো ব্রিকফিল্ডার অস্ট্রেলিয়া। তারপরে পুরগা, এটা হচ্ছে রাশিয়ার তুন্দ্রা অঞ্চলে। লেভেন্ডার স্পেনে। তারপরে দেখো, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে নর ওয়েস্টার, নর ওয়েস্টার, যেটা কিন্তু তোমার প্রশ্নে পড়েছে। নর ওয়েস্টার এটা হয় নিউজিল্যান্ডে। তারপর দেখো সান্টা আনা, এটা হয় দক্ষিণ ক্যালিফোর্নিয়া। এখন এখানে সবার স্থানীয় বায়ুপ্রবাহের নাম দেওয়া আছে। নর ওয়েস্টার এটা হচ্ছে উষ্ণ প্রকৃতির, এটা হয় নিউজিল্যান্ডে। এখন প্রশ্নে তোমার কিন্তু কি বলেছে আমরা দেখব। প্রশ্নে কিন্তু আমাদের নিউজিল্যান্ড দেওয়া নেই, তাই কী দেওয়া আছে সেটা আমরা দেখব। প্রশ্নে দেওয়া আছে স্থানীয় ঝড় নর্থ ওয়েস্টার বা নর্থ ওয়েস্টার হয়েছিল কোথায় দেখা যায়? এটা এখানে আছে রাজস্থান। তারপর দেখো রাজস্থানের পরে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম। তাহলে এখানে আমাদের কিন্তু নিউজিল্যান্ডের কথা উল্লেখ নেই। তাহলে এটা আমাদের নর্থ ওয়েস্টার। এখানে এছাড়াও কিন্তু স্থানীয় ঝড় আছে, সেটা হচ্ছে নর্থ ওয়েস্টার বা নর্থ ওয়েস্টার। তো নর্থ ওয়েস্টার হচ্ছে পশ্চিমবঙ্গের দেখা যায়, এটা স্থানীয় ঝড় পশ্চিমবঙ্গ। এটা আমরা পশ্চিমবঙ্গ করলাম। যদি কোনো তোমাদের তোমরাও দেখবে যদি এই নর্থ ওয়েস্টার এটা পশ্চিমবঙ্গ হবে কিনা তোমরা কমেন্ট করবে। আমরা 3 দাগের প্রশ্নে চলে যাব। প্রথম বৌদ্ধ সম্মেলনে কে সভাপতিত্ব করেছিলেন? প্রথম বৌদ্ধ সম্মেলন কে সভাপতিত্ব করেছিলেন? তো তোমাদেরকে কিন্তু আমি প্রথমেই কিন্তু এটা বলে দিয়েছি যে প্রথম বৌদ্ধ সম্মেলনে কে সভাপতিত্ব করেছিলেন বা কার পৃষ্ঠপোষকতায় হয়েছিল, কার পৃষ্ঠপোষকতার আমলে হয়েছিল, আবার কে সভাপতিত্ব করেছিল, আমরা কিন্তু এই এক্ষুনি পিডিএফে আমরা কিন্তু বলে দিলাম। পিডিএফ থেকে তোমাদের কিন্তু বলে দিলাম এটা হচ্ছে প্রথম বৌদ্ধ সম্মেলন কে সভাপতিত্ব করেছিলেন। এখানে আছে অশোক, কনিষ্ক, মহাকাশ্যপ আর অজাতশত্রু। তাহলে সভাপতিত্ব করেছিলেন কিন্তু মহাকাশ্যপ। আর এটা কিন্তু হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে।
483 খ্রিস্টপূর্বাব্দে। আর এটা হচ্ছে এর কার আমলে হয়েছিল, অথবা কার পৃষ্ঠপোষকতা হয়েছিল, অথবা সেই সময় রাজা কে ছিলেন, যার রাজত্বকালে হয়েছিল সে হচ্ছে অজাতশত্রুর রাজত্বকালে হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল, সভাপতি করেছিল মহাকাশ্যপ। সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। আমরা 4 দাগের প্রশ্নে চলে যাব। 4 দাগের যে প্রশ্নটা আছে দেখো, গণপরিষদের প্রথম সভার কে সভাপতিত্ব করেন? গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেন? সচিদানন্দ সিনহা, ভীমারাও রামাজি আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এখানে এর সঠিক উত্তর হবে সচিদানন্দ সিনহা, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। এখন তোমরা বলতে পারো যে স্যার এটা তো ভীমারাও রামজি আম্বেদকরও হতে পারে। এই জন্য তোমাদের কিছু কথা জেনে বুঝে রাখার দরকার। সংবিধান রচনার জন্য গণপরিষদের গঠনের দাবি প্রথম তোলে স্বরাজ দল 1935 সালে। তারপরে ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গঠিত হয় গণপরিষদ, আর গণপরিষদ গঠনে অংশগ্রহণ করে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। গণপরিষদের সদস্যরা ছিলেন প্রাদেশিক আইনসভা দ্বারা নির্বাচিত, সেটা ছিল 1946 সাল। প্রথমে মুসলিম লীগ গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেছিল। গণপরিষদের প্রার্থীদের সংখ্যা ছিল কিন্তু 389। পরে মুসলিম লীগের প্রতিনিধিরা গণপরিষদের সদস্যপদ ত্যাগ করার পর গণপরিষদের সদস্য সংখ্যা 299। 9 ডিসেম্বর অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম সভা। ভালো করে মনে রাখবে, 9 ডিসেম্বর অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম সভা। সালটা ছিল 1946 সাল। ওই সভায় গণপরিষদের প্রবীণতম সদস্যরূপে গণপরিষদের কার্যনির্বাহী সভাপতির পদ অলঙ্কিত করেন ডক্টর সচিদানন্দ সিনহা। সেটা ছিল 1946 সাল, আর তারিখটা ছিল 9 ডিসেম্বর। 1946 সাল এবং 9 ডিসেম্বর। 1946 সালে 9 ডিসেম্বর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই কিন্তু আমরা বলতে পারি এটা হচ্ছে সচিদানন্দ সিনহা। এর পরের ঘটনা শোনো, 11 ডিসেম্বর অনুষ্ঠিত হয় গণপরিষদের দ্বিতীয় সভা। সে সালটাও ছিল কিন্তু 1946, 11 ডিসেম্বর। ওই সভায় গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান রূপে নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন কিন্তু। এবারে ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয় মোট 13টি কমিটি। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়। খসড়া কমিটির চেয়ারম্যান সহ মোট সদস্য ছিল 7 জন। গণপরিষদ সংবিধান উপদেষ্টা ছিলেন বি.এন. রাও। গণপরিষদ সব সিদ্ধান্ত গৃহীত হতো সর্বসম্মতিক্রমে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 22শে জানুয়ারি গণপরিষদের সম্মুখে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করে, সেটা ছিল 1947 সাল। 26শে নভেম্বর গৃহীত হয় ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে যে বিষয়গুলি কার্যকরী হয় তাদের মধ্যে অন্যতম নাগরিকতা সংক্রান্ত বিষয়, নির্বাচন ও কার্যনির্বাহী সংসদ। সেটা ছিল 1949 সালে। 26শে জানুয়ারি কার্যকারী হয় ভারতীয় সংবিধান, সেটা ছিল 1950 সাল। তাহলে আমরা কি পেলাম? এর থেকে পেলাম 26শে নভেম্বর 1949 সালে এটা গৃহীত হয়, আর 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কিন্তু কার্যকারী হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর হবে সচিদানন্দ সিনহা। আমরা 5 দাগের প্রশ্নে চলে যাব। সংবিধান রচনার জন্য কত সালে গণপরিষদ গঠিত হয়? এটা কিন্তু বলছে সংবিধান রচনার জন্য কত সালে গণপরিষদ গঠিত হয়, সেটা হচ্ছে 1946 সাল। 1946 সালে কিন্তু এটা হচ্ছে গণপরিষদ গঠিত হয়। তারপর দেখো 6 দাগের প্রশ্ন আছে, মুসলমান নামক দৈনিক পত্রিকা কোন শহর থেকে প্রকাশিত হয়? এখানে বলছে মুম্বাই, পাটনা, কলকাতা, চেন্নাই। তো দ্য মুসলমান ভারতের চেন্নাই থেকে প্রকাশিত উর্দু ভাষার প্রাচীনতম দৈনিক সংবাদপত্র। এটি 4 পাতা বিশিষ্ট সান্ধ্য পত্রিকা। ছাপাখানায় ছাপানোর পূর্বে যেটির সকল পাতা লিপিকার দ্বারা হাতে লেখা হয়। দ্য টাইমস অফ ইন্ডিয়া ওয়ার্ল্ড ম্যাগাজিন অনুযায়ী দ্য মুসলমান সম্ভবত বিশ্বে টিকে থাকা একমাত্র হস্তলিখিত সংবাদপত্র। এই হস্তলিখিত এই পত্রিকাটির বর্তমান সম্পাদক হচ্ছেন সৈয়দ আরিফুল্লাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা কিন্তু এই যে মুসলমান নামক দৈনিক পত্রিকা, এটার কিন্তু প্রতিষ্ঠাকাল 1927 সাল। ভাষা ছিল উর্দু, আর এটা কিন্তু চেন্নাই থেকে প্রকাশিত হয়। অর্থাৎ 6 দাগের সঠিক উত্তর হচ্ছে ডি দাগ। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। 7 দাগের প্রশ্নে। 7 দাগের প্রশ্ন আছে, নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দূরত্ব কত কিলোমিটার? 10,002, 10,102, 10,305, 10,508। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো উত্তর মেরু অথবা দক্ষিণ মেরু উভয় বিষুবরেখা থেকে প্রায় 10,000 কিমি দূরে। মাইল যদি ধরি 6,215 মাইল, যদি আমরা ধরি তাহলে 6,215 মাইল। আর যদি কিলোমিটারে ধরি তাহলে 10,000 কিলোমিটার। এখানে কিন্তু নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দূরত্ব 10,002 কিলোমিটার হবে। এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 8 দাগের প্রশ্ন আছে, প্রথম কোন মহিলা চিত্রাভিনেত্রী রাজ্যসভায় মনোনীত হন? হেমা মালিনী, জয়া বচ্চন, নার্গিস দত্ত, রেখা গণেশন। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? প্রথম কোন মহিলা অভিনেত্রী রাজ্যসভায় মনোনীত হন?
তো আমি তোমাদেরকে একটা কথা বলবো, এখানে প্রশ্ন হিসাবে বলেছে যে প্রথম কোন মহিলা চিত্রা অভিনেত্রী রাজ্যসভায় মনোনীত হন। তা রাজ্যসভায় মনোনীত নির্বাচিত প্রথম মহিলা চলচ্চিত্র তারকা ছিলেন নার্গিস দত্ত। সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। যদি তোমার প্রশ্ন হয় ভারতের প্রথম মহিলা রাজ্যসভায় কে মনোনীত হন, তাহলে তোমার উত্তর হবে তামিলনাড়ু ধ্রুপদী ভারতনাট্যমের নৃত্যশিল্পী রুক্মিণী দেবী অরু অরুণডোলে 1952 সালে ভারতের প্রথম মহিলা হিসেবে রাজ্যসভায় সদস্য মনোনীত হন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই নার্গিস দত্তের সাথে সাথে কিন্তু রুক্মিণী দেবী অরুণডোলে এর বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আমরা 9 দাগের প্রশ্নে চলে যাব। 9 দাগের প্রশ্ন আছে, অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা কিসের জন্য বিখ্যাত? রূপ উৎপাদন, লোহা উৎপাদন, তামা উৎপাদন, সোনা উৎপাদন। তা তোমাদের কি মনে হয়? অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা সোনার ভাণ্ডার বিখ্যাত। অনন্তপুর জেলার রামগিরি গ্রামে কিন্তু সোনার খনি পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দিদ্দাক হবে সঠিক উত্তর, রামগিরিতে, অন্ধ্রপ্রদেশের রামগিরিতে। আমরা 10 দাগের প্রশ্নে চলে যাব। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট এখানে আছে টাংস্টেন, তামা, অ্যালুমিনিয়াম, অভ্র। তো এর মধ্যে সঠিক উত্তর হবে এর দাগ, টাংস্টেন ধাতু দিয়ে কিন্তু এই ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এত ধাতু থাকতে টাংস্টেন কেন ব্যবহার করা হয়? এটি একটি সংকর ধাতু, এটি খুব উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, এটির খুব উচ্চ রোধ ক্ষমতাযুক্ত রয়েছে, যার জন্য ঘরের তাপমাত্রায় সহজে জ্বলে না। উচ্চ তাপমাত্রায় কিন্তু এই বাল্বটি জ্বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হবে টাংস্টেন, উচ্চ রোধযুক্ত এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, যার জন্য টাংস্টেন ধাতু ব্যবহার করা হয়। টাংস্টেন কিন্তু একটা সংকর ধাতু। 11 দাগের প্রশ্ন আমরা দেখব। 11 দাগের প্রশ্ন আছে, পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য কোন ধাতু ব্যবহার করা হয়? বেরিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম, সোডিয়াম। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? এটি মূলত ইউরেনিয়াম 235 সমৃদ্ধ ধাতব পদার্থ। খনির আকরিক থেকে নানা প্রক্রিয়া করে তৈরি করা হয় ইউরেনিয়ামের এই জ্বালানি। পারমাণবিক জ্বালানি শক্তির মূল উপাদান হলো এই ক্ষুদ্র ক্ষুদ্র আকৃতির ইউরেনিয়াম প্লেট। অর্থাৎ এখানে কিন্তু আমরা উত্তর নিতে পারি ইউরেনিয়াম হবে এর সঠিক উত্তর। পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য কোন ধাতু ব্যবহার করা হয়? ইউরেনিয়াম। 12 দিকের প্রশ্ন আছে, শিখ খালসা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? এখানে আছে গুরু অর্জুন দেব, গুরু গোবিন্দ সিং, গুরু তেগ বাহাদুর, গুরু হরগোবিন্দ। তো এর সঠিক উত্তর হবে গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং হচ্ছে খালসার প্রতিষ্ঠাতা। খালসা প্রথা 1699 সালে শিখ ধর্মের দশম গুরু গুরু গোবিন্দ সিং দ্বারা কিন্তু শুরু হয়েছিল। খালসার প্রতিষ্ঠা বৈশাখীর উৎসব চলাকালীন সময়ে শিখরা কিন্তু পালন করে। ম্যাকলিডের মতে খালসা আরবি বা ফার্সি শব্দ, খালসা থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে খাঁটি হওয়া, পরিষ্কার হওয়া, মুক্ত হওয়া। এখানে যে সিদ্ধাক আছে তেগ বাহাদুর, এই তেগ বাহাদুর ছিলেন কিন্তু শিখ ধর্মের নবম গুরু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 13 দাগের প্রশ্ন দেখব। জেট বিমানে কোন জ্বালানি ব্যবহার করা হয়? পেট্রোল, ডিজেল, গ্যাস আর কেরোসিন। তো এখানে কিন্তু কেরোসিন হবে এর সঠিক উত্তর। কেরোসিনের সঙ্গে সামান্য পেট্রোলও থাকে। এটা কিন্তু জেট জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। দিক দাগ হবে সঠিক উত্তর। চলো 14 দাগের প্রশ্নে চলে যায়। 14 দাগের যে প্রশ্নটা আছে দেখো, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, চণ্ডীগড়। তো এখানে এর সঠিক উত্তর হবে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এবার আমরা 15 দাগের এই প্রশ্ন দেখব। কত সালে মানুষ প্রথম চাঁদে পদার্পণ করেন? 1965, 1969, 1975, 1979। তো কত সালে মানুষ প্রথম চাঁদে পদার্পণ করেন? 1969 সালে 20 জুলাই 10:56 PM, অথবা 1969 সালে 21 জুলাই 2:56 মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম মানুষ হিসেবে পা রাখেন। তাহলে সেটা ছিল 1969 সালে 21 জুলাই। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে বিদ্যাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 16 দাগের প্রশ্ন চলে যাব। 16 দাগের প্রশ্ন আছে, কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। তো ভিটামিন বি এর অভাবে কিন্তু বেরি রোগ হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 17 দাগের প্রশ্ন চলে যায়। 17 দাগের প্রশ্ন আছে, বর্ণালী কোন রঙের তরঙ্গদৈর্ঘ্য ক্ষুদ্রতম? নীল, হলুদ, কমলা, বেগুনি। তো এখানে 17 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে বর্ণালী কোন রঙের তরঙ্গদৈর্ঘ্য ক্ষুদ্রতম, এর সঠিক উত্তর হবে বেগুনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাবো 18 দাগের প্রশ্নে। মানচিত্রের সময় গড় উষ্ণতা যুক্ত স্থানগুলিকে কোন রেখা দিয়ে যুক্ত করা হয়? এই যে আইসোহাইট, আইসোবার, আইসোটাইল আর আইসোথার্ম। তো এখানে মানচিত্রের সমগড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে কোন রেখা দ্বারা যুক্ত করা হয়? দিদ্দাগ হবে সঠিক উত্তর, আইসোথার্ম হলো এর সঠিক উত্তর। চলো আমরা 19 দাগের প্রশ্নে চলে যাই। আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, ফুটবল, ক্রিকেট, গল্ফ। তো এখানে 19 দাগের সঠিক উত্তর কী হবে? তো আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো এখানে এর সঠিক উত্তর হবে হকির সাথে যুক্ত আজলান শাহ কাপ। আমরা 20 দাগের প্রশ্নে চলে যাব। তো 20 দাগের প্রশ্ন আছে, ভারতের সব ব্যাংকে আর্থিক বর্ষ বলতে কোন সময়কালকে বোঝায়? জানুয়ারি থেকে ডিসেম্বর, মার্চ থেকে ফেব্রুয়ারি, এপ্রিল থেকে মার্চ, মে থেকে এপ্রিল। তো এখানে হবে এপ্রিল থেকে মার্চ হচ্ছে এর সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভারতের সব ব্যাংকের আর্থিক বর্ষ বলতে কোন সময়কালকে বোঝায়? এপ্রিল থেকে মার্চ মাস, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই, 21 দাগের প্রশ্নে।